আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আজ বাদ জুমা, বাবার কবর জিয়ারত করবেন তারেক রহমান। মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে যাবেন জাতীয় স্মৃতিসৌধে। ঐক্যবদ্ধ থাকলে নিরাপদ দেশ গড়ে মানুষের প্রত্যাশা পূরণ করা সম্ভব। গণসংবর্ধনায় তারেক রহমান। মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস অসুস্থ মাকে দেখে গুলশানের বাসায়। 17 বছরে নির্বাসিত জীবন শেষে প্রিয় মাতৃভূমিতে তারেক রহমান খালি পায়ে স্পর্শ করলেন দেশের মাটি। কর্মী সমর্থকদের আবেগঘন মুহূর্ত, নজিরবিহীন নিরাপত্তা। ঘন কুয়াশায় 9.5 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু। চাঁদপুরে মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষে নিহত 2। এবং বড়দিনের উৎসবে মেতেছে বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীরা। গাজায় যুদ্ধবিরতিতে যিশুর জন্মনগরী বেথলহ্যামে নানা আয়োজন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ জুমার নামাজের পর তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। এরপর যাবেন সাভারে জাতীয় স্মৃতিসৌধে। সেখানে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। এ নিয়ে জাতীয় স্মৃতিসৌধ ও তার আশেপাশের এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে। নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এদিকে আগামীকালও তারেক রহমানের 2টি কর্মসূচি রয়েছে। ওই দিন জাতীয় পরিচয়পত্র ও ভোটার নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে যাবেন তিনি। এরপর শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার কথা রয়েছে। পরে রাজধানীর শ্যামলীতে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিদের দেখতে যাবেন তারেক রহমান। এর আগে বৃহস্পতিবার প্রায় 18 বছরে নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে গণসংবর্ধনায় অংশ নেন তারেক রহমান। ভাষণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ দেশের মানুষকে নিয়ে তার পরিকল্পনা রয়েছে আর তা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন। তারেক রহমান বলেন, যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, কোনো উস্কানি ফাঁদে পা দেওয়া যাবে না। এ সময় তিনি মায়ের চোখে বাংলাদেশ যেমন তেমন দেশ গড়ে তুলতে দেশবাসী সহ সবার সহযোগিতা চান। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। প্রস্তুত ছিল সভামঞ্চ। প্রিয় নেতাকে বরণ করে নিতে উপস্থিত লাখো জনতা। নেতাকর্মীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এলেন তারেক রহমান। স্লোগান, করতালিতে জনস্রোত বরণ করে নিল প্রিয় নেতাকে। হাত নেড়ে সালাম জানিয়ে নেতাকর্মীদের ভালোবাসার জবাব দেন তারেক রহমান। পরন্ত বিকেলে তারেক রহমান যখন সম্বর্ধনা মঞ্চে, পূর্বাচলের জনস্রোত তখন ছড়িয়ে পড়েছে একদিকে রূপগঞ্জ, অন্যদিকে বিমানবন্দর সড়ক। দৃষ্টিসীমা আর পাখির চোখে যেদিকে দেখা গেল মানুষ আর মানুষ। দেশের নানা প্রান্ত, শহর কিংবা গ্রাম, বিএনপি নেতাকর্মীদের গত কয়েকদিনের গন্তব্য যেন হয়ে উঠেছিল রাজধানীর পূর্বাচলের 36 জুলাই সড়ক। দীর্ঘ 1.5 যুগ পর তারেক রহমানকে এক নজর দেখতে এসেছেন নানা সাজে, জাতীয় আর দলীয় পতাকা হাতে নেতাকর্মীরা। কাছ থেকে প্রিয় নেতাকে এক নজর দেখতে পেয়ে মুহূর্তেই দূর হয়ে গেছে নেতাকর্মীদের কয়েকদিনের ক্লান্তি, ভোগান্তি। বক্তব্যের শুরুতেই মহান মুক্তিযুদ্ধ, ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ সংগ্রাম আর জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ 71-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন
সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। দীর্ঘ 1.5 যুগ পর দেশের মাটিতে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, নানা ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থেকে যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই। বিভিন্ন আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতা চান। I have a plan for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। অসুস্থ মা বেগম খালেদা জিয়ার কথা বলতে গিয়ে আবেগ ঝরে পড়ে তারেক রহমানের কণ্ঠে। সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে, কিন্তু এই মানুষগুলোকে, যাদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন, সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। এবং সেজন্যই আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে। বক্তব্যের ইতি টানতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দায়িত্ব পেলে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথকে অনুসরণ করে দেশ পরিচালনা করবে বিএনপি। জুলাই গণঅভ্যুত্থানের পর নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ প্রধান ব্যক্তিত্বে পরিণত হয়েছেন তারেক রহমান। তিনি এমন এক সময় বাংলাদেশে ফিরলেন যখন আগামী জাতীয় নির্বাচনে দলকে সাফল্য এনে দেওয়ার চ্যালেঞ্জ রয়েছে। অন্যদিকে গণঅভ্যুত্থানে বাংলাদেশের মানুষের যে নতুন প্রত্যাশা সৃষ্টি হয়েছে, বৈষম্যহীন, সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সেই প্রত্যাশাও বিএনপিকে পূরণ করতে হবে যদি রাষ্ট্র ক্ষমতায় বিএনপি অধিষ্ঠিত হয়। নেতাকর্মী, বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের সাফল্য ব্যর্থতার উপরই অনেকটা নির্ভর করবে আগামী দিনের বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি। মইনুল হাসান, ATN বাংলা, ঢাকা। গণসংবর্ধনায় অংশগ্রহণ শেষে বৃহস্পতিবার সন্ধ্যা 6টার কিছু আগে অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে আসেন তারেক রহমান। এরপর বুলেট প্রুফ বাস থেকে নেমে পায়ে হেঁটে হাসপাতালে প্রবেশ করেন তিনি। প্রায় 1.5 ঘন্টা সেখানে অবস্থান করেন তিনি। পরে স্ত্রী ও মেয়ে সহ হাসপাতাল থেকে বাড়ির দিকে রওনা হন তারেক রহমান। রাত 8:30টার দিকে গুলশানে বাসভবনে প্রবেশ করেন তিনি। বাসায় ঢোকার আগে তার নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর আগে দীর্ঘ প্রায় 1.5 যুগের প্রতীক্ষা শেষে দেশের মাটি স্পর্শ করেন তারেক রহমান। বৃহস্পতিবার বেলা 11:40 তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ভিআইপি লাউঞ্জ থেকে বের হয়ে খালি পায়ে দেশের মাটি স্পর্শ করেন তিনি। দেখা মেলে এক অভূতপূর্ব দৃশ্যের। এ যেন মাটির মানুষের মাটিতে ফেরা। এহসানুল গনি সজন ও মনিরুজ্জামান মনিরের তোলা ছবিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দীর্ঘ 17 বছর যে মাটি থেকে বিচ্ছিন্ন ছিলেন, দেশে ফিরেই সবার আগে সে মাটি ছুঁয়ে দেখলেন তারেক রহমান। মা, মাটি আর মাতৃভূমির প্রতি পরম ভালোবাসা আর মমত্ববোধে হৃদয়ের সমস্ত আবেগ ফুটে উঠেছিল তার চোখে মুখে। পায়ের জুতা খুলে মাটিতে দাঁড়ান তারেক রহমান। দীর্ঘদিনের অপেক্ষার পর স্বদেশের মাটি স্পর্শ করার অপ্রাপ্তিটা পূরণ করেন।
এর আগে শঙ্কা আর সন্দেহের কুয়াশা সরিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বিমান। সাথে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। দলের কাণ্ডারিকে বরণ করে নেন সিনিয়র নেতারা। এরপর সার্বিক সহযোগিতার জন্য মুঠোফোনে প্রধান উপদেষ্টাকে কৃতজ্ঞতা জানান তারেক রহমান। কিছুক্ষণ সময় কাটান পরিবারের সদস্যদের সাথে। এরপরই শুরু হয় তারেক রহমানকে অভ্যর্থনার আনুষ্ঠানিকতা। নজিরবিহীন নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বুলেট প্রুফ বাসের সামনে দাঁড়িয়ে নেতাকর্মীদের অভ্যর্থনার জবাব দেন তারেক রহমান। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও বিমানবন্দরের ভিতরে জড়ো হন নেতাকর্মী আর উৎসুক জনতা। এ যেন জনতার প্রত্যাশা পূরণে এক মহানায়কের আগমন। অবশেষে শেষ হলো দীর্ঘ প্রতীক্ষার 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরলেন তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের এই টালমাটাল পরিস্থিতিতে তার এই আগমন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মধ্য দিয়ে পূরণ হবে দেশবাসীর প্রত্যাশা, দেশ ফিরবে সঠিক কক্ষপথে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। কাল্পনিক অভিযোগে জামাত নেতাদের ফাঁসি দিয়ে শেখ হাসিনা বিচারিক হত্যাকাণ্ডের ন্যাক্কারজনক অধ্যায়ের সূচনা করেছিল বলে অভিযোগ করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কেন্দ্রীয় সদস্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। শাহবাগে গণজাগরণ মঞ্চে মব সন্ত্রাসের জন্ম হয়েছিল বলে মন্তব্য করেন শিবির সভাপতি। সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে এখন বক্তব্য রাখছেন বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ। কিছুক্ষণের মধ্যে সম্মেলনে যোগ দিবেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজকের সম্মেলনে কেন্দ্রীয় সদস্যদের গোপন ভোটে ছাত্র শিবিরের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। 29 সদস্যের শিবিরের কেন্দ্রীয় কমিটির মেয়াদ 1 বছর। জুলাই অভ্যুত্থানের শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে তরুণদের আত্মত্যাগ জাতির মধ্যে নতুন আদর্শিক জাগরণ সৃষ্টি করেছে। এই জাগরণে আমাদের শেখায় সাহসিকতা, এই জাগরণ আমাদের শেখায় শাহাদাতের তামান্না, এই জাগরণ আমাদের শেখায় আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে আমরা পরোয়া করি না, দুনিয়ার কাউকে আমরা ভয় করি না। চাঁদপুরে মেঘনা নদীতে ঘন কুয়াশায় জাকির সম্রাট 3 ও অ্যাডভেঞ্চার 9 লঞ্চের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত 3টার দিকে চাঁদপুর সদরের হরিণা এলাকায় মেঘনা নদীতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। চাঁদপুর বিআইডব্লিউটি এর উপপরিচালক বাবুলাল বৈদ্য জানান, চাঁদপুর সদরের হরিণা এলাকার মেঘনা নদীতে কুয়াশার কারণে 2টি লঞ্চের সংঘর্ষ হয়। ওই সময় 2 জন নিহত সহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। সাড়ে 9 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সকাল 9:30টার দিকে ওই রুটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার রাত 12টার দিকে পাটুরিয়া, দৌলতদিয়া ও 11টার দিকে আরিচা কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল বন্ধ হয়। বিআইডব্লিউটিসির ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, রাত 11টা থেকে পাটুরিয়া, দৌলতদিয়া রুটে কুয়াশার তীব্রতায় নদীর মার্কিং পয়েন্ট দেখা যাচ্ছিল না। পরে 12টার দিকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে রাত 11টার দিকে আরিচা কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি তিতাস নদীকে দখল দূষণের কবল থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে বিএনপি ও জামাতের প্রার্থীরা। 22টি কূপ থেকে গ্যাস উত্তোলন করা হলেও জেলার অনেক স্থানে গ্যাস সংযোগ না থাকায় ক্ষোভ রয়েছে ভোটারদের মাঝে। প্রার্থীরা বলছেন, যৌক্তিক দাবি পূরণের পাশাপাশি শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে ব্রাহ্মণবাড়িয়াকে। প্রতিনিধি ইসাক সুমনের সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট।
সদর ও বিজয়নগর উপজেলার সমন্বয়ে সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িয়া ৩। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা ঘুরে দেখেছি আসনটির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মোহনায় অবস্থিত চট্টগ্রাম বিভাগের জেলা ব্রাহ্মণবাড়িয়ার ভৌগোলিক গুরুত্ব থাকলেও বিগত আমলে উন্নয়ন বঞ্চিত ছিলেন এখানকার মানুষ। এমন দাবি করে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, নির্বাচিত হলে জনতার দাবি পূরণে বদ্ধপরিকর তার দল। বিগত দিনে ব্রাহ্মণবাড়িয়ার যে শিক্ষাক্ষেত্রে যে উন্নয়নগুলো হয়েছে মূলত বিএনপির সময় হয়েছে। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়াতে আমরা একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব, ব্রাহ্মণবাড়িয়াতে আমরা একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করব, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটা আমরা কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব। তিতাস নদীকে ঘিরে মহাপরিকল্পনার কথা তুলে ধরেন জামাতের প্রার্থী অধ্যাপক জুনায়েদ হাসান। বলেন, চাঁদাবাজির অপসংস্কৃতি চিরতরে বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাসী তার দল। ব্রাহ্মণবাড়িয়াতে একটি আন্তর্জাতিক মানের হসপিটাল যদি গড়ে ওঠে তাহলে আমাদের জেলাবাসীকে বা আশেপাশের জেলা থেকে মানুষকে বহির্বিশ্বে চিকিৎসার জন্য যেতে হবে না। রাস্তাঘাটগুলোর আশু সংস্কার প্রয়োজন, ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর খনন প্রয়োজন। এই বিষয়গুলোর উপর আমি ফোকাস করব। এমপি নির্বাচিত হতে পারি তাহলে ইনশাল্লাহ ক্রমশ ব্রাহ্মণবাড়িয়াকে একটি শিল্পনগরী হিসেবে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে মোট ভোটার ৬,২৮,০০০। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ও গ্যাস দ্বারা উৎপাদিত বিদ্যুৎ দেশের ২০% এলাকাকে আলোকিত করছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, এখানকার মানুষদের আলোকিত করার জন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি, নেই একটি মেডিকেল কলেজ। তাই এখানকার ভোটাররা বলছেন, আগামীতে যিনি সংসদ সদস্য হবেন তাকে প্রতিশ্রুতি দিতে হবে এবং বাস্তবায়ন করতে হবে এসব অপূর্ণতা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ব্রাহ্মণবাড়িয়া। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে খুলনা নির্বাচনী হালচাল জানাচ্ছেন প্রতিনিধি SM হাবিব। খুলনা ৬টি আসনের মধ্যে হিন্দু অধ্যুষিত এলাকা হিসেবে চিহ্নিত বোটেঘাটা দাকব নিয়ে গঠিত খুলনা ১ আসনে বরাবরই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শক্ত ঘাঁটি ছিল এবং এবার এই আসনে দুটি ইসলামিক দল নূতন চমক এনেছে, যার মধ্যে খুলনা জামাতে ইসলাম এবারই প্রথমবার কৃষ্ণ নন্দীকে প্রার্থী করেছে এবং পাশাপাশি সম্মিলিত জাতীয় জোটভুক্ত বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট সুনীল শুভ রায়কে প্রার্থী করেছে এবং এছাড়া এখানে বিএনপি, সিপিবি, জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে এবং একজন স্বতন্ত্র প্রার্থী নিয়ে মোট ৬ জন প্রার্থী এই পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তবে এবারের নির্বাচনে সবচেয়ে বড় চমক হলো যে এই প্রার্থীদের মধ্যে 2 জন মুসলিম আর বাকি 4 জনই যারা ফর্ম নিয়েছে, বাকি 4 জনই হিন্দু সম্প্রদায়ের। এখন দেখার বিষয় লড়াইটা কেমন হয়। তবে সকলে ভোটাররা বলছেন এখানে জামাত এবং বিএনপির মধ্যেই মূল লড়াইটা হতে পারে। SM হাবিব, এটিএন বাংলা, খুলনা। সালাম স্টিল ভোটের গাড়ির খবর থাকছে সংবাদের পরের অংশে। বড়দিনের উৎসবে মেতেছে সারা বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীরা। স্থানীয় সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের মিশেলে নানা আয়োজনে বড়দিন পালন করছেন তারা। বিশেষ এই দিনটি উদযাপনে সাজ সাজ রব মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, এশিয়া থেকে আমেরিকার সবখানেই। গাজার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এবার শিশুর জন্মনগরী বেথলহ্যাম ফিরে পেয়েছে বড়দিনের হারানো আমেজ। নগরীটিতে অনুষ্ঠিত ক্রিসমাস ইভের বিশেষ প্রার্থনায় যোগ দেয় ফিলিস্তিন ছাড়াও অন্য দেশের পর্যটকরাও। এছাড়াও ক্রিসমাস ইভের প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে ইতালি, ফ্রান্স, ইরাক, জার্মানি সহ বিভিন্ন দেশে। বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান। ক্যালেন্ডারের পাতায় ডিসেম্বরের 25 তারিখ মানেই বাহারি ক্রিসমাস ট্রি, নিয়ন আলোর ঝলকানি, সান্তা ক্লোজের উপহার আর মজার মজার কেকের সমাহার। মহিমান্বিত এই দিনটিতে বেথেলহাম নগরীতে জন্ম নিয়েছিলেন খ্রিস্টান ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট। এবার গাজা যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় পশ্চিম তীরের এই পবিত্র নগরীটির মানুষের মুখে ফুটেছে হাসি, জ্বলেছে আলোর রোশনাই। স্থানীয় সংস্কৃতি আর ঐতিহ্যের মিশেলে ক্রিসমাসের আগের রাতে বিশেষ প্রার্থনায় অংশ নেয় শিশু থেকে বৃদ্ধ সবাই।
I bring to you the greetings, the prayer, the hug of our brothers and sisters from Gaza. এছাড়া বড়দিনের সাজে সেজেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, সুইজারল্যান্ড থেকে শুরু করে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনেও। ক্রিসমাস ইভের বিশেষ প্রার্থনায় ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে জড়ো হওয়া ভক্তদের বড়দিনের শুভেচ্ছা জানান রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। এ সময় তিনি যুদ্ধ বিদ্বেষ ভুলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সবার প্রতি আহ্বান জানান। وخلقت ألم أكيد للناس ولكن برجع بقول لك انه الحمد لله نحن هون بكنيستنا وعم نعيد رغم كل الالام، رغم كل الاحزان، رغم ما عم بمر في الجنوب وعم بمر في لبنان। ক্রিসমাস ইভের প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে প্যারিসের নটরডেম ক্যাথেড্রালেও। এতে স্থানীয়রা ছাড়াও যোগ দেয় অন্য দেশের পর্যটকরা। সবার চোখে মুখেই বড়দিনের আমেজ, অনুভূতি ও আনন্দ। তবে ক্রিসমাসের দিনটিও যুদ্ধ আতঙ্কের মধ্যেই কাটিয়েছে ইউক্রেনবাসী। উৎসবের দিনটিতেও যুদ্ধবিরতিতে সম্মত হয়নি রাশিয়া। এদিকে বড়দিন উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বী সহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, বেলজিয়ামের রাজা কিং ফিলিপ সহ আরও অনেকে। আশিকুর রহমান, এটিএন বাংলা। পৌষের মাঝে এসে চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে সড়ক, মহাসড়ক ও ফসলের মাঠ। একই সাথে তাপমাত্রা কমে যাওয়ায় বেড়ে গেছে শীতের তীব্রতা, তাই শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গার জনজীবন। সকাল ৯টায় জেলা তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা। ক্রমেই শীত বাড়ায় প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। কুয়াশার পাশাপাশি ঠান্ডা বিরাজ করায় বাইরের লোকজনের উপস্থিতিও অনেকটাই কমে গেছে। শীতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে খেটে খাওয়া মানুষ, দিনমজুর, ভ্যান চালক ও খোলা আকাশের নিচে থাকা অসহায়দের। জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪,০০০ কম্বল বিতরণ করা হয়েছে। আবারও সালাম স্টিল ভোটের গাড়ি খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর ৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন জামাতে ইসলামের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। বৃহস্পতিবার জেলা সিনিয়র নির্বাচন অফিসার ফজলুল করিমের কাছ থেকে তিনি মনোনয়ন ফর্ম গ্রহণ করেন। এই সময় উপস্থিত ছিলেন বগুড়া শহর জামাতে নায়েবে আমির আলমগীর হোসেন, শহর জামাত সেক্রেটারি আসামা আব্দুল মালিক। নেতারা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও ইতিমধ্যেই মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে। এবার সালাম স্টিল ভোটের গাড়ির খবর নিয়ে মানিকগঞ্জ ৩ আসনের নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি শহীদুল ইসলাম সুজন। সালাম স্টিল ভোটের গাড়ি এখন রয়েছে মানিকগঞ্জ ৩ আসনে। আপনারা জানেন যে মানিকগঞ্জ ৩ আসনটি কিন্তু রাজধানীর সন্নিকটের একটি জেলা। মানিকগঞ্জ এবং সাটুরি উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। প্রায় ৪,১৫,০০০ ভোটার রয়েছে আসনটিতে, প্রায় অর্ধেক নারী এবং পুরুষ ভোটার এই আসনে। আপনারা জানেন যে এই আসন থেকে বিএনপির যিনি মনোনীত হয়েছেন তিনি বিএনপির একজন হেভিওয়েট প্রার্থী, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা। অন্যদিকে জামাত ইসলাম থেকে যিনি মনোনীত হয়েছেন মাওলানা অধ্যক্ষ দেলোয়ার হোসেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন আতাউর রহমান। এছাড়া প্রবাসী একজন প্রার্থী রয়েছে ডাক্তার রফিকুল ইসলাম। এছাড়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, হেফাজতে ইসলাম বা আইবি পার্টি থেকেও এখানে এমপি প্রার্থীরা রয়েছেন। কিন্তু এনসিপি থেকে এখন পর্যন্ত অনেক প্রার্থী থাকলেও এখনও ফাইনালি কোনো প্রার্থী মনোনীত না হয়, কিন্তু তাদেরকে আমরা মাঠে ঘাটে সেভাবে দেখতে পাচ্ছি না। তারপর একটা বিষয় জানিয়ে রাখি, এই আসনটি কিন্তু দীর্ঘদিন যাবৎ যে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন জাহিদ মালিক, তিনি কিন্তু এই আসনটিতে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ছিলেন। সেই হিসাবে কিন্তু চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে জেলার মানুষ। এছাড়াও গ্যাস সংকট বা নাগরিক যে ন্যূনতম সুবিধা রয়েছে সেখান থেকে কিন্তু এলাকার জনগণ খুবই বলতে পারি নিপীড়িত। এই এলাকার মানুষ ভোটার যারা বলছেন যে আমরা এমপি হিসেবে তাকে নির্বাচিত করব, শুধু আমরা একটা মার্কা দেখে না, আমরা একটা ব্যক্তি হিসেবে দেখে কিন্তু এবার নির্বাচিত করব, যে এমপির কাছে আমরা যে কোনো সময় সুযোগ দেখে যে কোনো আমরা বিষয় বলতে পারবো। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জ ৩ আসন থেকে সালাম স্টিল ভোটের গাড়ির সর্বশেষ খবর। এখন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় জঙ্গি গোষ্ঠী আইএসকে লক্ষ্য করে শক্তিশালী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ তথ্য জানিয়েছে। তিনি বলেছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলা চালানো হয়েছে যারা বিশেষ করে খ্রিস্টানদের টার্গেট করে হত্যা করছে। মার্কিন সেনারা একাধিক নির্ভুল হামলা চালিয়েছে বলেও পোস্টে উল্লেখ করেছেন তিনি। তবে হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত কিছু জানাননি ডোনাল্ড ট্রাম্প। গত নভেম্বরে নিজ দেশের সেনাবাহিনীকে নাইজেরিয়ায় হামলা চালানোর প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র বেশ কিছুদিন ধরে অভিযোগ করছে নাইজেরিয়ায় খ্রিস্টানদের বিরুদ্ধে গণহত্যা চালানো হচ্ছে। এই নিয়ে দেশটির অতি ডানপন্থীদের মধ্যেও আলোচনা হচ্ছিল। তবে পর্যবেক্ষক সংস্থাগুলো বলছে তারা এমন কোনো প্রমাণ পায়নি যেখানে আইএস সন্ত্রাসীরা মুসলিমদের চেয়ে খ্রিস্টানদের বেশি হত্যা করছে। এবার খেলার খবর। 6 দলের অংশগ্রহণে বিকেলে শুরু হচ্ছে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল এর 12তম আসর। 6 আসর পর এবার টুর্নামেন্ট শুরু হবে সিলেট থেকে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। বেলা 3টায় শুরু হবে খেলাটি। এদিকে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে নিয়েছে বিসিবি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শোনাম আরও একবার। আজ বাদ জুমা বাবার কবর জিয়ারত করবেন তারেক রহমান। মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে যাবেন জাতীয় স্মৃতিসৌধে। ঐক্যবদ্ধ থাকলে নিরাপদ দেশ গড়ে মানুষের প্রত্যাশা পূরণ করা সম্ভব। গণসংবর্ধনায় তারেক রহমান। মানুষের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস। অসুস্থ মাকে দেখে গুলশানের বাসায়। 17 বছরে নির্বাসিত জীবন শেষে প্রিয় মাতৃভূমিতে তারেক রহমান। খালি পায়ে স্পর্শ করলেন দেশের মাটি। কর্মী সমর্থকদের আবেগঘন মুহূর্ত। নজিরবিহীন নিরাপত্তা। চাঁদপুরে মেঘনা নদীতে 2টি লঞ্চের সংঘর্ষে নিহত 2। ঘন কুয়াশায় 9.5 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু। এবং বড়দিনের উৎসবে মেতেছে বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীরা। গাজায় যুদ্ধবিরতিতে যিশুর জন্মনগরে বেথলহ্যামের নানা আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।